একটা লোক শীতকালে তার ঘোড়ায় চড়ে তুষারাবৃত একটা বনের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তার বনটা খুব ভালো লাগলো এবং সে ঘোড়া থেকে নেমে সেই প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি ভাবলেন যে এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ তার জীবনে অনেক দায়িত্ব রয়েছে, এখনও তার অনেক পথ চলা বাকি। সো আজকে আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, লিখেছেন রবার্ট ফ্রস্ট। কবিতার নামের অর্থটা আমরা একটু জানি। স্টপিং বাই উডস, কোনো একটা বন দেখে বিরতি নেওয়া, দাঁড়ানো, অন আ স্নোই ইভিনিং, তুষারাবৃত একটা রাতে। এই কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। অ্যাবাউট দ্য পোয়েট, ফুল নেম রবার্ট লি ফ্রস্ট। এই কবির পুরো নাম হচ্ছে রবার্ট লি ফ্রস্ট। বর্ন মার্চ 26, 1874, ডেট জানুয়ারি 29, 1963, ন্যাশনালিটি আমেরিকান, তিনি একজন আমেরিকান কবি ছিলেন। প্রফেশন পোয়েট, টিচার অ্যান্ড লেকচারার। ফেমাস ফর, তিনি মূলত যে কারণে বিখ্যাত ছিলেন সেটা হচ্ছে রাইটিং পোয়েমস অ্যাবাউট নেচার, রুরাল লাইফ অ্যান্ড হিউম্যান চয়েসেস। তিনি মূলত প্রকৃতি নিয়ে লেখালেখি করতেন, রুরাল লাইফ, গ্রামীণ যেই সৌন্দর্য, গ্রামীণ যেই জীবন এবং মানুষের ভাগ্য, এগুলো নিয়ে তিনি লেখালেখি করতেন। মেজর ওয়ার্কস স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, দ্য রোড নট টেকেন, ম্যান্ডিং ওয়াল, এগুলো হচ্ছে তার মেজর ওয়ার্ক। কন্ট্রিবিউশন, তার যে অবদান রয়েছে সেগুলো হচ্ছে হি ওন দ্য পুলিৎজার প্রাইজ 4 টাইমস, তিনি 4বার পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। পুলিৎজার পুরস্কার হচ্ছে এমন একটা পুরস্কার যেটা সাহিত্যে অনেক বেশি অবদান রাখার কারণে দেওয়া হয়। হিজ পোয়েমস আর টট ইন স্কুলস অ্যান্ড কলেজেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার কবিতাগুলো সারা বিশ্বের বিভিন্ন স্কুল এবং কলেজে পড়ানো হয়। সো আমরা এই কবি সম্পর্কে এতক্ষণ জানলাম, সেটা হচ্ছে এই কবির পুরো নাম হচ্ছে রবার্ট লি ফ্রস্ট এবং জন্মগ্রহণ করেছেন মার্চ 26, 1874 সনে এবং মৃত্যুবরণ করেছেন জানুয়ারি 29, 1963 সনে। তিনি একজন আমেরিকান কবি ছিলেন এবং তিনি একই সাথে কবি এবং শিক্ষক ছিলেন। তিনি মূলত প্রকৃতি নিয়ে কবিতা লিখতেন, গ্রামীণ জীবন নিয়ে কবিতা লিখতেন, আর তিনি 4বার পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। এখন আমাদের এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই কবিতা মূলত কী বিষয় সেটা আমাদেরকে একটু জানতে হবে। স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং ইজ আ শর্ট অ্যান্ড বিউটিফুল পোয়েম বাই রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট লিখিত স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত এবং সুন্দর একটা কবিতা। ইন দিস পোয়েম দ্য পোয়েট স্টপস ফর আ হোয়াইল টু ওয়াচ আ কোয়াইট ফরেস্ট কাভার্ড উইথ স্নো। এই কবিতার মধ্যে বলা হয়েছে, এই কবিতার মধ্যে দেখানো হয়েছে যে কবি কিছু সময়ের জন্য তুষারাবৃত একটা বনের পাশে দাঁড়ান। ইট ইজ আ ডার্ক অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, এটা ছিল একটা অন্ধকার এবং নীরব শীতের রাত। দ্য পোয়েট এনজয়স দ্য বিউটি অ্যান্ড পিস অফ নেচার, কবি প্রকৃতির যে একটা শান্তি এবং সৌন্দর্য এটা অনুভব করলেন। হুএভার হি ক্যান নট স্টে দেয়ার ফর লং, যাই হোক তিনি সেখানে বেশি সময় অপেক্ষা করতে পারবেন না। হি রিমেম্বার্স দ্যাট, তিনি মনে মনে ভাবলেন যে হি হ্যাজ ডিউটিস অ্যান্ড প্রমিসেস টু ফুলফিল, তার কিছু দায়িত্ব রয়েছে এবং কিছু কর্তব্য রয়েছে যা পূরণ করতে হবে। দ্য পোয়েম শোজ দ্য বিউটি অফ নেচার অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রেসপন্সিবিলিটি ইন হিউম্যান লাইফ, এই কবিতার মধ্যে দেখানো হয়েছে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের জীবনে দায়িত্বের গুরুত্ব। এরপরে আমাদের এই কবিতার স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। দ্য পোয়েম হ্যাজ 4 স্ট্যাঞ্জাস, এই কবিতার মোট 4টা স্ট্যাঞ্জা রয়েছে। ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 4 লাইন, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 4টা করে লাইন রয়েছে। সো দ্য পোয়েম হ্যাজ 16 লাইন্স ইন টোটাল। সো এই পুরো কবিতায় মোট 16টি লাইন রয়েছে। দ্য পোয়েম ফলোস আর রেগুলার রাইম স্কিম, এই কবিতার একটা রেগুলার রাইম স্কিম রয়েছে। সেই রাইম স্কিমটা হচ্ছে এ এ বি এ, বি বি সি বি, সি সি ডি সি, ডি 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 ডি। আচ্ছা, দ্য পোয়েম মুভস ফ্রম ওয়াচিং নেচার টু থিঙ্কিং অ্যাবাউট ডিউটি। এই কবিতার 2টা অংশ রয়েছে। প্রথম অংশে দেখানো হয় কবি কিভাবে প্রকৃতির সৌন্দর্য অনুভব করেন এবং তারপরেই দেখানো হয় থিঙ্কিং অ্যাবাউট ডিউটি, দায়িত্বের যে একটা চিন্তা সেই জিনিসটা। দ্য লাস্ট লাইন ইজ রিপিটেড
টু শো স্ট্রং মিনিং অ্যান্ড এমফাসিস। এবং এই কবিতার একদম লাস্টের যে দুইটা লাইন রয়েছে সেই দুইটা লাইনকে রিপিট করা হয়েছে, একটা লাইনই রিপিট করা হয়েছে স্ট্রং মিনিং বোঝানোর জন্য এবং গুরুত্ব বোঝানোর জন্য। আমরা এখন মেন কবিতায় চলে যাই, আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ব। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইন দ্য ভিলেজ দো, হি উইল নট সি মি স্টপিং দেয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। হুজ উডস দিস আর, এখানে উডস অর্থ হচ্ছে জঙ্গল, বন। হুজ উডস দিস আর, এই বনটা কার? আই থিঙ্ক আই নো, আমার মনে হয় যে আমি জানি। মানে কবি একটা জঙ্গলের পাশ দিয়ে, একটা বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর তখন তিনি ভাবতেছেন যে এই বনটা কার, এটা সম্ভবত আমি জানি, কিন্তু পুরোপুরি ভালোভাবে মনে করতে পারতেছি না যে আসলে এটা কার। হিজ হাউস ইন দ্য ভিলেজ দো, তার বাড়ি অর্থাৎ এই বনের যে মালিক তার বাড়ির গ্রামে। হি উইল নট সি মি স্টপিং দেয়ার, আমি যে এখানে দাঁড়িয়ে আছি সে আমাকে দেখতেছে না। হি উইল নট সি মি স্টপিং হেয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, আর আমি যে এখানে দাঁড়িয়েছি সেটা কেন? টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার তুষার আবৃত এই বনটা দেখার জন্য। এই প্রথম স্ট্যান্জায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কবি একটা বনের পাশ দিয়ে যাচ্ছিলেন, তারপরে সেই বন দেখার জন্য তিনি ঘোড়া থেকে নামলেন। তিনি ভাবতেছেন এই বনের যেই মালিক তাকে হয়তো আমি চিনি, তার বাড়ি হয়তো গ্রামে, আর সে যেহেতু এখানে নেই তাই আমি যে এখানে দাঁড়িয়ে তার তুষারাবৃত বনটাকে উপভোগ করতেছি সেটা হয়তো সে দেখতেছে না। আমরা সেকেন্ড স্ট্যান্জায় চলে যাই। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার টু স্টপ উইথাউট আ ফার্ম হাউস নেয়ার between the woods and frozen lake, the darkest evening of the year. My little horse must think it queer. Queer মানে হচ্ছে অদ্ভুত অনুভব করা। আমার ছোট ঘোড়াটা নিশ্চয়ই অদ্ভুত মনে করতেছে। টু স্টপ উইথাউট আ ফার্ম হাউস নেয়ার, যার আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, তারপরও এখানে আমি যে দাঁড়িয়েছি, আমার যাত্রা বিরতি দিয়েছি, সেটার জন্য আমার যে ঘোড়াটা রয়েছে সেটা হয়তো এই জিনিসটাকে অস্বাভাবিক মনে করতেছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বন এবং শান্ত একটা লেকের মধ্যে কোনো ফার্ম হাউস নেই। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, আর আজকের দিনটা হচ্ছে বছরের সবচেয়ে অন্ধকার রাত। আচ্ছা, আমরা পরবর্তী স্ট্যান্জায় চলে যাই। He gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sounds the sweep of easy wind and downy flake. আচ্ছা, এখানে কি বলছে? হি গিভস হিজ হারনেস বেলস আর শেক, তার গলায় যেই একটা বেল ঝোলানো আছে সেটাকে সে হালকা নাড়া দিচ্ছেন। সেকে সেই ঘোড়াটা। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, কেমন যেন সেই বেলটা নাড়িয়ে সে আমাকে এটা বলতে চাচ্ছে যে আমার কি কোনো ভুল হয়েছে কিনা, এখানে কী কারণে আমরা দাঁড়িয়েছি। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, আর পুরো জায়গাটা ছিল খুবই নীরব এবং একটা মাত্র আওয়াজ শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে দ্য সুইপ, হালকা বাতাস। অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, দ্য সুইপ অফ ইজি উইন্ড, হালকা বাতাস, অ্যান্ড ডাউনি ফ্লেক, ডাউনি ফ্লেক মানে হচ্ছে তুষার পড়া শব্দ। এই স্ট্যান্জায় যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে ওই যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা তার গলায় যে বেল বাঁধা ছিল সেই বেল হালকা নাড়িয়ে কবির দৃষ্টি আকর্ষণ করতেছে, কবিকে বলতে চাচ্ছে যে তোমার কি কোনো ভুল হয়েছে কিনা, আমরা এখানে কেন দাঁড়িয়েছি, এখানে তো কোনো ফার্ম হাউস নাই, কী কাজে আমরা এখানে দাঁড়িয়েছি। আর অবস্থাটা এমন ছিল যে একদম সাইলেন্ট, নীরব একটা জায়গা, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। একমাত্র দুইটা জিনিসের আওয়াজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে দ্য সুইপ অফ ইজি উইন্ড, হালকা বাতাসের একটা শব্দ, অ্যান্ড ডাউনি ফ্লেক, এবং তুষার পড়া যে একটা হালকা মৃদু শব্দ হয় সেই শব্দটা। এই দুইটা শব্দই শোনা যাচ্ছে, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। আমরা একদম লাস্ট স্ট্যান্ডায় চলে এসেছি। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আচ্ছা, দ্য উডস আর লাভলি, বনটা হচ্ছে লাভলি, খুবই সুন্দর। ডার্ক অ্যান্ড ডিপ, অন্ধকার এবং গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার কিছু দায়িত্ব রয়েছে যেগুলো পালন করতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমের আগে আমার
মাইলস টু গো, অনেক মাইল, কয়েক মাইল আমার যেতে হবে। আবারও সেম লাইন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমের আগে আমার অনেক মাইল আরও যেতে হবে, আমার পথ আরও অনেক বাকি আছে। একদম লাস্ট স্ট্যান্ডায় এসে কবি আমাদের জীবনের যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছে। কবি যখন বনের পাশ দিয়ে যাচ্ছিল তখন তো তার ঘোড়া থেকে নেমে সেই বনের সৌন্দর্য সে অনুভব করতেছিল, কিন্তু অনেক সময় পরে তার মনে আসলো যে না, আমার তো এখনও অনেক দায়িত্ব রয়ে গেছে, আমার তো অনেক পথ বাকি আছে, আমার তো আরও অনেক যেতে হবে। সেটাই এখানে বলছে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। সো এই ছিল আজকের কবিতা। এখন আমাদের এই কবিতা থেকে আমরা যেই থিমগুলো পাবো, সেই থিমগুলো আমাদের একটু পড়তে হবে। বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। দ্য পোয়েম শোজ দ্য কোয়াইট অ্যান্ড বিউটিফুল সিনস অফ স্নোই উডস। এই কবিতার মধ্যে দেখানো হয়েছে তুষারাবৃত একটা বনের শান্ত এবং নীরব সৌন্দর্য। সাইলেন্স অ্যান্ড পিস, শান্ত এবং শান্তি। দ্য ফরেস্ট ইজ কাম অ্যান্ড সাইলেন্ট, এই যে বনটা, এই বনটা ছিল খুবই শান্ত। উইচ গিভস পিস টু দ্য পোয়েট, যা কবিকে শান্তি দিচ্ছিল, শান্তি অনুভব করাচ্ছিল। ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ব এবং কর্তব্য। দ্য পোয়েট রিমেম্বার্স দ্যাট হি হ্যাজ প্রমিসেস অ্যান্ড ডিউটিস টু ফুলফিল, কবি একটা সময় যে ভাবেন যে তার কিছু দায়িত্ব রয়েছে যেগুলো পালন করতে হবে। জার্নি অফ লাইফ, জীবনের জার্নি। দ্য জার্নি ইন দ্য পোয়েম রিপ্রেজেন্টস দ্য জার্নি অফ হিউম্যান লাইফ, এই কবিতার মধ্যে একটা মানুষের জীবনের ধারাটাকে মূলত বর্ণনা করা হয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু দায়িত্ব রয়েছে, কিছু না কিছু কর্তব্য রয়েছে। সো আমাদের সেই কর্তব্যগুলো পালন করতে হবে। তারপর চয়েস বিটুইন রেস্ট অ্যান্ড ওয়ার্ক, কাজ এবং বিশ্রামের মধ্যে চুজ করা। দ্য পোয়েট চুজেস রেসপন্সিবিলিটি ওভার রেস্ট অ্যান্ড প্লেজার, কবি বিশ্রাম এবং আনন্দের থেকে তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটাকে গ্রহণ করেছিলেন। রিয়ালিটি ভার্সেস ডিজায়ার, বাস্তবতা এবং দ্য পোয়েটস হার্ট ওয়ান্টস টু স্টে বাট হিজ মাইন্ড টেলস হিম টু মুভ অন, কবির যেই হৃদয় সেটা চাচ্ছিল এখানে থেকে যেতে, কিন্তু তার যে মাইন্ড, তার মাইন্ড তাকে সামনে এগিয়ে যেতে বলল। সো এই পুরো কবিতা থেকে আমরা যেই থিমগুলো পেলাম সেটা হচ্ছে প্রথমত বিউটি অফ নেচার, সাইলেন্স অ্যান্ড পিস, ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, জার্নি অফ লাইফ, চয়েস বিটুইন রেস্ট অ্যান্ড ওয়ার্ক, রিয়ালিটি ভার্সেস ডিজায়ার। সো এই ছিল আজকের এই কবিতা, খুবই ছোট একটা কবিতা। আশা করি আজকের ক্লাসে পরে তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। টাটা।